ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে মানুষ যখন মনুষ্যত্ব ভুলে যায় তখন প্রকৃতির বিচার নিঃশব্দে নেমে আসে। আজকের এই গল্পটি শুধুই কোনো প্রতিশোধের কাহিনী নয়, বরং এটি একজন বাবার ঘামের মর্যাদা এবং একজন মেয়ের দায়িত্ববোধের এক অপূর্ব মেলবন্ধন। একজন সাধারণ অটোচালক বাবা, যিনি তার রক্ত ঘাম করা পরিশ্রমে মেয়েকে আইনের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, অথচ নিজে রয়ে গেছেন মাটির খুব কাছাকাছি। কিন্তু যখন সেই বাবার গায়েই ক্ষমতার অপব্যবহারের আঘাত লাগে, তখন মেয়ে তার কলমের শক্তিতে বুঝিয়ে দেয় উর্দি আর পদমর্যাদার চেয়ে ন্যায় বিচারের শক্তি কতটা প্রবল। আসুন দেখে নেওয়া যাক একজন গর্বিত বাবা এবং তার প্রতিবাদী ডিএম মেয়ের এই রোমাঞ্চকর উপাখ্যান। প্রতিদিনের অভ্যাসের মতো হরিপদবাবু তার পুরনো অটোরিকশাটি নিয়ে শিলিগুড়ির রাস্তায় রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তার বয়সের কোটা এখন 60-এর ঘর ছুঁই ছুঁই করছে। এত বয়স হওয়া সত্ত্বেও তিনি কারোর ওপর নির্ভর না করে নিজের উপার্জনে জীবন চালাতে পছন্দ করেন। তার একমাত্র মেয়ে স্নেহা, যিনি বর্তমানে জেলার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম হিসাবে কর্মরত। কেউ যদি হরিপদবাবুকে তার মেয়ের ব্যাপারে প্রশ্ন করে, তিনি বুক ভরা গর্ব নিয়ে উত্তর দেন যে তার মেয়ে প্রশাসনের অনেক বড় পদে চাকরি করে। হরিপদবাবু নিজে হাড় ভাঙা খাটুনি খেটে তার মেয়েকে পড়াশোনা শিখিয়ে আজ এত বড় যোগ্যতার আসনে পৌঁছে দিয়েছেন। তবে হরিপদবাবু যে এখনও রাস্তায় অটো চালান, সেই খবরটি তার মেয়ে স্নেহা জানত না। স্নেহা অনেক আগে থেকেই বাবাকে অনুরোধ করে আসছে যে এখন আর তোমাকে কষ্ট করে কাজ করতে হবে না, কিন্তু হরিপদবাবু কাজ ছাড়া ঘরে বসে থাকতে পারেন না। সেদিন পড়ন্ত বিকেলে হরিপদবাবু যখন কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, ঠিক তখনই একজন পুলিশ অফিসার তার অটোর সামনে এসে নির্দেশ দিল, এই বুড়ো, তাড়াতাড়ি গাড়ি চালু কর। অফিসারটি ধমকের সুরে বলল, আমার খুব তাড়া আছে, জলদি গন্তব্যে নিয়ে চল। হরিপদবাবু এই অফিসারকে ভালোভাবেই চেনেন। সে হলো এই এলাকার কুখ্যাত সাব ইন্সপেক্টর রতন চৌধুরী। এই রতনের নাম শুনলে সাধারণ গাড়ি চালকদের হৃৎস্পন্দন ভয়ে শুকিয়ে যায়, কারণ ঘুষ নেওয়া, জোর করে টাকা তোলা এবং ক্ষমতার অপব্যবহার করাই তার প্রধান হাতিয়ার। তাই হরিপদবাবু কোনো কথা না বলে নীরবে অটো চালাতে লাগলেন। গন্তব্যে যাওয়ার পুরোটা পথ রতন ফোনে কাউকে না কাউকে ধমক দিচ্ছিল এবং সে সবসময় নিজের ক্ষমতা নিয়ে বড়াই করতে ভালোবাসত। গন্তব্যস্থলে পৌঁছানোর পর রতন ভাড়া না মিটিয়েই সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করল। আর এদিকে হরিপদবাবু দ্বিধায় পড়ে গেলেন যে তিনি ভাড়া চাইবেন কি চাইবেন না। রতনের যা খারাপ সুনাম, তাতে ভাড়া চাইতে গেলে বিপদে পড়ার আশঙ্কাই বেশি। কিন্তু এতটা পথ কষ্ট করে আসার পর ন্যায্য পাওনা না পেলে তার মন মানছিল না। তাই মনে মনে সাহস সঞ্চয় করে তিনি অটো থেকে নেমে অফিসারকে পেছন থেকে ডাক দিলেন, স্যার, ভাড়াটা। এই সামান্য কথাটি শোনার পর রতনের চোখ রাগে আগুনের মতো লাল হয়ে গেল। তার মতো এত ক্ষমতাশালী একজন পুলিশ অফিসারের কাছে সামান্য এক অটো ড্রাইভার ভাড়ার টাকা চাইছে, এই বিষয়টি সে কিছুতেই মেনে নিতে পারল না এবং গর্জে উঠে বলল, কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা যে তুই আমার কাছে ভাড়ার টাকা চাস? তুই জানিস আমি কে? এই কথা শুনে ভয়ে হরিপদবাবুর হাত পা কাঁপতে শুরু করল। তিনি ভয়ার্ত গলায় আমতা আমতা করে বললেন, না মানে স্যার। কিন্তু তার কথা শেষ করার আগেই রতন চিৎকার করে তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ থাক, আজ তোর কপালে খারাপই আছে, দাঁড়া তুই। সে এগিয়ে এসে ধমক দিয়ে বলল, তোর গাড়ির সব কাগজপত্র বের কর। তখন হরিপদবাবু কাঁপতে থাকা হাতে গাড়ির নথিপত্র বের করে রতনের হাতে তুলে দিলেন, যদিও তার সব কাগজ একদম ঠিকঠাক ছিল। রতন কাগজগুলো এমনভাবে পরীক্ষা করতে লাগলো যেন সে কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ভুল ধরার চেষ্টা করছে। কিন্তু গাড়ির আরসি বুক, ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট সব কিছুই বৈধ এবং আপ টু ডেট ছিল। কিছুক্ষণ দেখার পর রতন কাগজগুলো হরিপদবাবুর মুখের উপর ছুঁড়ে মেরে বলল, এই বেটা, তোর তো কোনো কাগজই ঠিক নেই। এখনই 10,000 টাকা বের কর, নইলে এখনই চালান কেটে তোর গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দেব। এই কথা শুনে হরিপদবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হাত জোর করে অনুনয় করে বললেন, স্যার, আমার সব কাগজ তো ঠিক আছে, দয়া করে আরেকবার ভালো করে দেখুন। আর আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই। এই কথাটি শোনার পর রতনের চেহারা আরও বেশি হিংস্র ও ভয়ানক হয়ে উঠল। রতন চেঁচিয়ে বলল, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? বুড়ো বয়সেও তোর সাহস তো কম নয়। এই কথা বলেই সে হরিপদবাবুর গালে সজোরে একটি চর কষিয়ে দিল, আর ষাটোর্ধ্ব মানুষটি সেই আঘাত সামলাতে না পেরে টলমলে হয়ে গেলেন। এরপর রতন তার পায়ের বুট জুতো দিয়ে হরিপদবাবুর পেটে সজোরে একটি লাথি মারল, আর বলে আর্তনাদ করে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন।
তার চোখ ঝাপসা হয়ে আসছিল এবং পেটের ব্যথায় মনে হচ্ছিল যেন শরীরটা ছিঁড়ে যাচ্ছে। ততক্ষণে রাস্তার পাশে বেশ কিছু মানুষ ভিড় জমিয়ে ফেলেছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসার সাহস করতে পারছিল না, কারণ রতনের ক্ষমতার সামনে প্রতিবাদ করার মতো সাহস তাদের কারোরই ছিল না। রতন অহংকারীর মতো চারদিকে তাকিয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরালো, যেন সে একমাত্র ক্ষমতাবান পুরুষ এবং তার সামনে কথা বলার মতো কেউ নেই। কিন্তু রতন জানতো না যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ছেলে এই পুরো ঘটনাটি গোপনে তার মোবাইলে ভিডিও রেকর্ড করছে, যার নাম অমিত। অমিত হলো স্নেহার কলেজ জীবনের বন্ধু এবং সে হরিপদবাবুকে ব্যক্তিগতভাবে চিনত। তাই দৃশ্যটি দেখে রাগে তার রক্ত গরম হয়ে গিয়েছিল। একা কিছু করার সাহস না পেলেও সে নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে এই অন্যায়ের বড় প্রমাণ সংগ্রহ করে নিল। ভিডিওটি রেকর্ড করার পর এক মুহূর্ত দেরি না করে সে সেটি স্নেহার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিল। ভিডিওর সাথে সে একটি মেসেজ লিখে পাঠালো, দেখ বন্ধু, তোর বাবার সাথে এই পুলিশ অফিসার কি অমানবিক আচরণ করেছে। ওদিকে স্নেহা তখন তার অফিসে বসে একটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন। তিনি অফিসের কাজের নানাবিধ সমস্যার সমাধান খুঁজছিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে একটি নোটিফিকেশন এলো, কিন্তু ব্যস্ততার কারণে তিনি ফোনটি ধরতে চাননি। তবে অমিতের নাম দেখে তিনি মোবাইলটি হাতে নিলেন এবং দেখলেন অমিত একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওটি চালু করার সাথে সাথেই স্নেহা স্তব্ধ হয়ে গেলেন। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন যে তার বাবা, যিনি তার জীবনের আদর্শ এবং সবচেয়ে বড় শক্তি, রাস্তার ধুলায় অসহায়ভাবে পড়ে আছেন। একজন পুলিশ অফিসার তার বাবাকে লাথি মারছে আর তার বাবা রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এই দৃশ্য তার সহ্য হচ্ছিল না। চারপাশের মানুষগুলো দর্শকের মতো দাঁড়িয়ে ঘটনাটি দেখছে, কিন্তু কেউই কিছু বলছে না, কারণ রতনের ক্ষমতার ভয়ে তাদের প্রতিবাদ করার সাহসটুকুও মরে গেছে। ঘটনাটি দেখে স্নেহার চোখে জল চলে এলো। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বাবাকে এভাবে প্রকাশ্য রাস্তায় অপমান ও মারধর করা হচ্ছে। রাগে ও ক্ষোভে তার চোখ মুখ লাল হয়ে গেল এবং সে মনে মনে প্রশ্ন করতে লাগলো যে কে এই অফিসার, কার এত বড় সাহস হয় আমার বাবাকে এভাবে অপমান করার। স্নেহা দ্রুত তার একজন সহকারীকে নির্দেশ দিলেন এই অফিসারের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। স্নেহা প্রতিজ্ঞা করলেন যে তার বাবাকে যে অপমান করেছে তাকে আইনের গণ্ডির মধ্যে থেকেই এমন ভয়ঙ্কর শাস্তি দেবেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে আইনের সাথে যুক্ত সকল মানুষ বুঝতে পারে যে সাধারণ মানুষের সাথে এমন পৈশাচিক আচরণ করলে তার পরিণতি কী হতে পারে। অফিসার সম্পর্কে সমস্ত তথ্য পাওয়ার পর তিনি এক মুহূর্ত দেরি না করে অফিসের কাজ গুছিয়ে নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। পুরো রাস্তায় শুধু তার বাবার সেই অপমানিত ও অসহায় মুখটি বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। বাড়িতে ঢুকে তিনি দেখলেন বাবা ড্রয়িং রুমের এক কোণায় চুপচাপ বসে আছেন এবং তার মুখে ও শরীরে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি হয়েছে তার আত্মসম্মানে। স্নেহাকে দেখে তিনি জোর করে একটু হাসার চেষ্টা করলেন। তিনি অবাক হবার ভান করে বললেন, কিরে মা, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? স্নেহা কোনো উত্তর না দিয়ে বাবার পাশে গিয়ে বসল। বাবার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে সে জিজ্ঞেস করল, তোমার সাথে আজ কী হয়েছে বাবা? এ কথা শুনে হরিপদবাবু চমকে উঠলেন। তিনি মেয়েকে কিছুই জানাতে চাইছিলেন না, তাই হালকা হেসে বিষয়টি এড়িয়ে গিয়ে বললেন, কই তেমন কিছু তো হয়নি, রাস্তায় একটু পা পিছলে পড়ে গিয়েছিলাম। স্নেহা দৃঢ় গলায় বলল, আমাকে সত্যিটা বলো বাবা, আমি কিন্তু সব জানতে পেরেছি তোমার সাথে কি হয়েছে, তুমি আমার কাছে লুকাতে চাইছো কেন? এই বলে সে তার ফোনটি বের করে বাবাকে সেই ভিডিওটি দেখালো, যা দেখে হরিপদবাবুর চোখে জল চলে এলো এবং তিনি আর আবেগ ধরে রাখতে পারলেন না। কেঁদে কেঁদে বললেন, আমার কোনো দোষ ছিল না মা, আমি শুধু ভাড়াটা চেয়েছিলাম আর সেজন্য আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো। বৃদ্ধ বাবার কান্না দেখে স্নেহা নিজেকে সামলে রাখতে পারছিল না। তার মনে হচ্ছিল এখনই গিয়ে রতনের এই অপমানের মোক্ষম জবাব দিয়ে আসে, কিন্তু সে আইনের রক্ষক হয়ে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার অনুমতি রাখে না। তাই সে নিজেকে শান্ত করল এবং বাবাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার কোনো দোষ নেই বাবা, দোষ সম্পূর্ণ ওই অফিসারের। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই অপমানের প্রতিটি আঘাতের কড়ায় গণ্ডায় হিসাব আমি নেব। যে হাত তোমার গায়ে উঠেছে সেই হাত আর কারো গায়ে ওঠার আগে হাজারবার কাঁপবে। যে ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে আমি সেই ক্ষমতার উৎসটাকেই শেকড়সহ উপড়ে ফেলব। এই প্রতিজ্ঞা করে স্নেহা রাতে এক পরিকল্পনা সাজালো। সে ভাবল, যদি সে নিজের আসল পরিচয় প্রকাশ করে পুলিশ স্টেশনে যায় তাহলে সে ওই অফিসারের আসল রূপ দেখতে পারবে না। এজন্য পরদিন সকালে স্নেহা তার ডিএম পরিচয় গোপন রেখে সাধারণ সালোয়ার কামিজ পরল এবং চুলগুলো খুব সাধারণভাবেই বেঁধে নিল।
যাতে তাকে দেখে কোনোভাবেই একজন উচ্চপদস্থ ডিএম অফিসার মনে না হয়। সে সাধারণ মানুষের মতো অটোতে চড়ে রতনের কর্মস্থল সেই পুলিশ স্টেশনে রওনা হলো। থানায় গিয়ে সে দেখতে পেল থানার পরিবেশটা একেবারে অন্যরকম। ভেতরে কয়েকজন কনস্টেবল অলসভাবে বসে ঝিমোচ্ছে এবং টেবিলের ওপর ফাইলের পাহাড় জমে আছে। স্নেহা ধীর পায়ে ডিউটি অফিসারের কাছে গিয়ে বলল, আমি একটা অভিযোগ লেখাতে চাই। তখন অফিসারটি তার দিকে না তাকিয়েই অবজ্ঞার সুরে বলল, কিসের অভিযোগ, কার বিরুদ্ধে? স্নেহা শান্তভাবে উত্তর দিল, এসআই রতন চৌধুরীর বিরুদ্ধে। নামটা শোনার সাথে সাথেই থানার পরিবেশটা যেন বদলে গেল। অলস কনস্টেবলগুলো সোজা হয়ে বসলো এবং ডিউটি অফিসার এবার স্নেহার দিকে ভালো করে তাকালো। সে মুচকি হেসে বলল, রতন স্যারের বিরুদ্ধে অভিযোগ? আপনার কি মাথা ঠিক আছে? যান যান, বাড়ি যান, এখানে কোনো অভিযোগ নেওয়া হবে না। স্নেহা অবাক হওয়ার ভান করে বলল, কেন? একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কি অভিযোগ করা যায় না? ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে প্রবেশ করল এসআই রতন। সে এসেই চিৎকার করে বলল, কিরে সবাই কি করছিস? তোলাবাজির টাকা কিছু আনতে পেরেছিস? তখন হঠাৎ তার চোখ পড়ল স্নেহার দিকে। তাকে দেখে সে এগিয়ে এসে ধমক দিয়ে বলল, কি হয়েছে, এত চেঁচামেচির কিসের? ডিউটি অফিসার বলল, স্যার এই মেয়েটা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। কথাটা শুনে রতন হাসতে শুরু করলো এবং বলল, আমার বিরুদ্ধে অভিযোগ? কাহারা তো বড় সাহস আছে আমার বিরুদ্ধে কথা বলার? আর তুই কে? তোরা তো সাহস হলো কি করে? স্নেহা ভয় পাওয়ার ভান করে গতকালের পুরো ঘটনাটা খুলে বলল, শুধু তার বাবার পরিচয়টা গোপন রাখল। সব শুনে রতন অট্টহাসিতে ফেটে পড়ল। সে ব্যঙ্গ করে বলল, একটা সামান্য অটো ড্রাইভারের জন্য এত দরদ? সে আমার কাছে ভাড়া চেয়েছিল, আমার আইন অমান্য করেছিল, তাই আমি তাকে একটু শাসন করেছি। এতে তোর কি সমস্যা? স্নেহা বলল, আপনি আইনের লোক হয়ে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। আপনি একজন বয়স্ক মানুষকে রাস্তায় সবার সামনে অপমান এবং মারধর করেছেন। রতন এবার রেগে গিয়ে টেবিলের ওপর একটা থাপ্পড় মেরে বলল, তুই আমার চেয়ে বেশি আইন জানিস? 2 পয়সার একটা মেয়ে আমাকে আইন শেখাতে এসেছে? বেরো আমার থানা থেকে, নইলে এমন ধারায় মামলা দেব যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। থানার অন্য পুলিশ সদস্যরাও রতনের সাথে যোগ দিয়ে স্নেহাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তাদের কাছে এটি একটি সাধারণ মজার ঘটনা মাত্র। ক্ষমতার দাপটে তারা ভুলে গিয়েছিল যে তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা, তাদের উপর অত্যাচার করা নয়। কিন্তু স্নেহা শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চেহারায় ভয়ের লেশমাত্র ছিল না। সে শুধু মনে মনে ভাবছিল, এই সেই সিস্টেম যার পাহারাদার সে নিজে, আর এরা কতটা অমানবিক হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঠিক তখনই থানার বাইরে কয়েকটি বড় সরকারি গাড়ি এসে থামল এবং গাড়ি থেকে নামলেন স্বয়ং জেলার পুলিশ সুপার এসপি এবং তার সাথে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা দ্রুত থানার ভেতরে ঢুকলেন। আসলে স্নেহা গতকাল রাতেই এসপিকে ফোন করে এই থানায় একটি আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করেছিলেন। এসপি সাহেব থানায় ঢুকেই দেখলেন রতন আর বাকি অফিসাররা অট্টহাস্য দিয়ে একজন সাধারণ মেয়েকে অপমান করছে। এসপি যখন ভালো করে লক্ষ্য করলেন যে মেয়েটি আর কেউ নয় বরং স্বয়ং ডিএম ম্যাডাম, তখন তাকে দেখার সাথে সাথেই তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তিনি দৌড়ে স্নেহার সামনে এসে একটা স্যালুট দিয়ে বললেন, ম্যাডাম আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে? এই দৃশ্য দেখে পুরো থানা যেন বরফের মতো জমে গেল। রতন সহ সব পুলিশ সদস্যের হাসি নিমেষেই মিলিয়ে গেল এবং তারা বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়ল। ডিউটি অফিসারের মুখটা দেখার মতো হয়েছিল। এসেই রতন অবাক হয়ে ভাবতে লাগল, এই সাধারণ দেখতে মেয়েটাকে জেলার এসপি কেন স্যালুট করছেন? তার মানে কি এই মেয়ে জেলার নতুন ডিএম স্নেহা দাস? এসপি সাহেব ততক্ষণে পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং তিনি রতনের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, রতন, তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি ডিএম ম্যাডামের সাথে দুর্ব্যবহার করো? রতনের গলা ভয় শুকিয়ে গেল। সে তুতলাতে তুতলাতে বলল, স্যার আমি চিনতে পারিনি স্যার। স্নেহা এবার প্রথম তার গম্ভীর স্বরে মুখ খুলে বলল, আপনি চিনতে পারেননি কারণ আপনার চোখে ক্ষমতার পর্দা পড়ে গেছে এসআই রতন। আপনি ভেবেছিলেন আমি একজন সাধারণ নাগরিক, তাই আমার কোনো সম্মান নেই। আপনার জানা উচিত এই দেশের প্রতিটি সাধারণ নাগরিকের সম্মান রক্ষা করাই আপনার প্রধান দায়িত্ব। স্নেহা এসপির দিকে তাকিয়ে বলল, এসপি সাহেব, আমি এসআই রতনের বিরুদ্ধে একজন বয়স্ক নাগরিককে শারীরিক নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি। আর সেই সাথে আমার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছি এবং এই মুহূর্তে আমি তাকে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি। স্নেহার কথা শেষ হওয়ার সাথে সাথে রতনের পায়ের তলা মাটি সরে গেল। সে স্নেহার কাছে হাত ধরে ক্ষমা চাইতে লাগল, কিন্তু স্নেহা বলল, তোমার মতো অফিসারকে ক্ষমা করলে সাধারণ মানুষের সাথে অবিচার করা হবে। তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে রতন।
পুরো স্টেশন নিস্তব্ধ হয়ে গেল। ডিএম ম্যাডামের উপর কথা বলার সাহস আর কেউ করল না, এবং অবশেষে রতন ও তার সহযোগীদের তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। এসআই রতনের সাসপেনশনের খবরটা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল, এবং এই খবরে সবচেয়ে বড় ধাক্কা লাগল প্রভাবশালী নেতা এমএলএ গজরাজ দত্তের মনে, যিনি ছিলেন রতনের গডফাদার। শহরের সমস্ত অবৈধ কার্যকলাপ, তোলাবাজি থেকে শুরু করে অন্যায় অত্যাচার, সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন রতনের মতো কিছু পোষা পুলিশের মাধ্যমে। রতন ছিল তার ডান হাত, আর গজরাজের আয়ের একটা বড় অংশ আসত রতনের আদায় করা তোলাবাজির টাকা থেকে। তাই রতনের সাসপেনশন মানে তার আয়ের সবচেয়ে বড় উৎসে আঘাত লাগা। খবরটি পেয়ে গজরাজ সাহেব প্রচণ্ড রেগে গেলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, একটি ডিএমের এত সাহস হয় কিভাবে আমার ডান হাতে আঘাত করার? মেয়েটি আমার ডান হাতে আঘাত করেছে, আমি মেয়েটির পুরো শরীরই আঘাত করব। গজরাজ কিছুক্ষণ চিন্তা করে প্রতিশোধ নেওয়ার নানা ফন্দি খুঁজতে লাগলেন। তিনি জানতেন যে সরাসরি স্নেহার সাথে লাগতে যাওয়াটা বোকামি হবে, কারণ একজন ডিএমের ক্ষমতা অনেক। তাই তাকে এমনভাবে আটকাতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এই ভেবে গজরাজ রতনের সাথে পরামর্শ করে একটি ঘৃণ্য পরিকল্পনা করলেন। গজরাজ বললেন, স্নেহা তার বাবার অপমানের প্রতিশোধ নিতে তোকে সাসপেন্ড করেছে। এখন দেখ, আমি তার বাবাকে এমনভাবে ফাঁসাবো যাতে তার বাবাকে বাঁচাতেই তাকে সারা জীবন দৌড়াতে হয়। পরদিন সকালে হরিপদবাবু যখন তার অটো নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদল পুলিশ হঠাৎ তার বাড়ি ঘিরে ফেলল। তারা কোনো কথা না বলে তাকে প্রায় জোর করে থানায় নিয়ে গেল, আর হরিপদবাবু কিছুই বুঝতে পারছিলেন না যে কেন এমন হচ্ছে। থানায় যাওয়ার পর তাকে জানানো হলো যে তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা হয়েছে। একজন ভুয়া সাক্ষীও তৈরি করা হয়েছে যে দেখেছে হরিপদবাবুর অটোর ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে। এটা ছিল গজরাজের নিখুঁত একটি ফাঁদ। তার উদ্দেশ্য ছিল স্নেহাকে এমন চাপে ফেলা যাতে সে রতনকে চাকরিতে পুনর্বহাল করতে বাধ্য হয়। স্নেহা খবরটা শুনে হতভম্ব হয়ে গেল, এবং সে নিশ্চিত হয়ে গেল যে এটা রতন এবং গজরাজের সাজানো ষড়যন্ত্র। খেলাটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তারা স্নেহাকে সরাসরি কিছু করতে না পেরে তার বাবার মাধ্যমে তার উপর প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু তারা জানতো না যে স্নেহা চাপের মুখে আরও কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন স্নেহার ভেতরের আসল রূপটি বেরিয়ে এলো। সে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং বাবাকে ছাড়িয়ে আনার পরিকল্পনা করল। গজরাজের মতো প্রভাবশালী মানুষকে সরাসরি আইনের আওতায় আনা সহজ হবে না, এটা স্নেহা জানত। তাই স্নেহা গজরাজের সমস্ত দুর্নীতি প্রমাণ করার জন্য বিশেষ পরিকল্পনা করল। সে তার বিশ্বস্ত কর্মচারীদের নিয়ে একটি গোপন দল তৈরি করল এবং তাদের কাজ দেওয়া হলো রতনের অতীত কর্মকাণ্ড খুঁজে বের করার। রতন কিভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, কত টাকা তোলা আদায় করেছে, তোলার লিস্ট কোথায় লিখে রেখেছে, সব কিছু খুঁজে বের করার নির্দেশ দেওয়া হলো। বিশ্বস্ত অফিসাররা শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সৎ অফিসারদের কাছ থেকে গোপনে খোঁজ নিতে শুরু করলেন। এরপর স্নেহা গজরাজের সমস্ত গোপন কাজের হদিশ বের করল। সে শহরের ভূমি অফিস, ট্রেড লাইসেন্স বিভাগ এবং অন্যান্য সরকারি দফতরে আকস্মিক পরিদর্শন শুরু করল। গজরাজের যত অবৈধ ব্যবসা ছিল সবকিছুর নথিপত্র সে নিজের আয়ত্তে নিয়ে এলো। তদন্তে দেখা গেল এমএলএ সাহেব শত শত কোটি টাকার সরকারি জমি দখল করে রেখেছেন এবং অসংখ্য ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নিয়েছেন। এই সব তথ্য প্রমাণ জোগাড় করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বাবার মামলার তদন্তের জন্য সে একজন সৎ অফিসারকে দায়িত্ব দিলেন। সেই অফিসার অল্প সময়ের মধ্যেই প্রমাণ করে ফেললেন যে পুরো ঘটনাটাই ছিল সাজানো এবং গজরাজ টাকার বিনিময়ে একজন ভুয়া সাক্ষী সাজিয়েছিল। প্রমাণগুলো হাতে পেয়ে স্নেহা দ্রুত সেগুলো আদালতে পেশ করল। আদালত সঙ্গে সঙ্গে হরিপদবাবুকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দেয় এবং মিথ্যা মামলা সাজানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হরিপদবাবু জেল থেকে বেরিয়ে আসার পর স্নেহা তাকে জড়িয়ে ধরে বলল, বলেছিলাম না বাবা, সত্যের জয় হবেই। বাবার মুক্তির পর তার মূল লক্ষ্য ছিল গজরাজ এবং রতনকে উপযুক্ত শাস্তি দেওয়া। সে রতন এবং গজরাজের বিরুদ্ধে জোগাড় করা সমস্ত প্রমাণ প্রধানমন্ত্রীর দপ্তর এবং সিবিআই বা দুর্নীতি দমন শাখায় পাঠিয়ে দিল। এত শক্তিশালী ও নিরেট প্রমাণ পাওয়ার পর গজরাজ ও রতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হলো এবং সাথে সংবাদ মাধ্যমেও খবরগুলো জানিয়ে দেওয়া হলো। শহরের মানুষজন খবরটি শুনে বিস্মিত হয়ে গেল। অবশেষে একদিন রতন এবং গজরাজ একসাথে বসে তার বাংলোতে অবৈধ টাকা গুনছিল।
তারা জানতো না যে তাদের বাংলোতে দুর্নীতি দমন কর্মকর্তারা হানা দিতে আসছে। তারা যখন দরজা ভেঙে ঘরে ঢুকল, তখন গজরাজের মুখ ভয়ে কালো হয়ে গেল। তারা সব অবৈধ টাকা পয়সা নিয়ে সরাসরি দুর্নীতি কমিশনের হাতে ধরা পড়ে গেল। হাতে নাতে প্রমাণ দেখতে পেয়ে তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো এবং দ্রুতই খবরটি সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। শহরের মানুষ খবরটি দেখে বুঝতে পারল যে হরিপদবাবু পুরোপুরি নির্দোষ ছিলেন এবং তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছিল। এই দৃশ্য দেখে হরিপদবাবুর চোখে খুশির জল চলে এলো। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে, তুমি শুধু আমার সম্মান রক্ষা করনি, পুরো শহরকে এই অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছ।